ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ তোমরা শুনবে আমাদের এক্সক্লুসিভ চরিত্র ভবানী দাদু সিরিজ থেকে আরও একটি দুর্দান্ত গল্প। শুরু হচ্ছে ইশিকা হাজরার কলম থেকে ভবানী দাদু সিরিজের গল্প মিনি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে রয়েছে আমি সায়ন্তন। শুনতে থাকো ইশিকা হাজরার কলম থেকে মিনি। শীতের সন্ধেবেলা হ্যারিকেনের আলোয় গুটিসুটি মেরে আমি, ভ্যাবলাই, নন্টে, গুলি আর নীলু গরম গরম বেগুনি খেতে খেতে দাদুর অপেক্ষা করছি। এমন সময় মা এসে বলল, দাদুর আসতে দেরি হবে, তোরা সব আবার একা একা বাড়ি ফিরতে যাস না। হরি কাকা তোদের বাড়ি দিয়ে আসবে, বুঝলি? আর আজ কচুরি আর আলুর দম করেছি, রাতের খাবারটা তোরা আজ এখানেই খেয়ে যাস সব। কথাগুলো বলে মা বাইরে চলে যেতেই গুলি 32 পাটি বের করে বলল, গরম গরম কচুরি আর আলুর দম এই শীতের রাতে বেশ জমে যাবে। আমি কিন্তু অনেকগুলো খাবো। বুবাই, তুই আবার রাগ করিস না যেন। না না, রাগ করবো কেন? তুই তোর ইচ্ছে মতো খাস, মা অনেক লুচি ভেজেছে। কিন্তু দাদুর এত দেরি হচ্ছে কেন? অন্য সময় তো তাড়াতাড়ি চলে আসে, আজ কি হলো ওনার? তোরা চিন্তা করিস না, দাদু সময় মতোই চলে আসবে। আসলে দাদুর কি একটা দরকারি কাজ ছিল, তাই বেরিয়েছে আর কি। হয়তো সেই জন্যই ফিরতে একটু দেরি হচ্ছে। এভাবেই নানান কথার মধ্যে দিয়ে যখন বেগুনি সহযোগে আমাদের গল্প জমে উঠেছে, তখনই দাদু ঘরে প্রবেশ করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল, তোরা এখনো বসে আছিস এই ঠান্ডায়? আর বলিস না, যে রোগীকে দেখতে গিয়েছিলাম তার বাড়িতেই দেরি হয়ে গেল। তার উপর এই শীতের মধ্যে পা দুটো একেবারে অসাড় হয়ে গেছে, কিছুতেই দ্রুত পা চালিয়ে আসতে পারছিলাম না। এখনো ঠান্ডায় হাত দুটো যেন বরফ হয়ে আছে। একটু গরম চা না খাওয়া অবধি এ কিছুতেই ঠিক হবে না। তোরা বস, আমি একটু চায়ের কথা বলে আসি। দাদু কথাটা বলেই উঠে বাইরে যাবে বলে এক পায়ে গিয়েছে। এমন সময় হরি কাকা চা আর গরম গরম বেগুনি হাতে নিয়ে প্রবেশ করলো। নিন, আপনাকে আর কোথাও যেতে হবেনি। এই যে গিন্নিমা আপনার জন্য গরম চা আর বেগুনি পাঠিয়েছেন, নিন গরম গরম খেয়ে নিন দিদি। বাবা, বাইরে যা ঠান্ডা পড়েছে, বাপ রে বাপ। আমি এক্ষুনি আবার বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়েই মনে হচ্ছে ঠান্ডায় একেবারে বরফের মতো জমে যাব। হরি কাকার কথা শুনে সকলে ফিক করে হেসে উঠলাম। দাদু বলল, সে আর বলতে, তার উপর বয়স তো কম হলো না, হাড়গুলো ক্ষয়ে গেছে, এই ঠান্ডার প্রখরতা আর সইতে পারে না। দেখো দেখি বকতে বকতে চাটা ঠান্ডা হতে শুরু করেছে। দাঁড়া, আগে চাটা শেষ করি। এই বলে ভবানী দাদু ধোঁয়া ওঠা চায়ের কাপে শুরুত করে চুমুক দিলেন। হরি কাকাও নিজের কাজ আছে বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা সবাই দাদুর চা শেষ হবার অপেক্ষা করছি। এমন সময় ভ্যাবলাই আমাদের সবার মুখের দিকে একবার করে তাকিয়ে বলল, ভ্যাবলাইয়ের এমন কথা শুনে আমরাও চকিতে একে অপরের মুখের দিকে তাকাচ্ছি। এমন সময় দাদু চা শেষ করে কাপটা নিচে নামিয়ে রেখে বলল, একটুখানি ছেলে সে আবার আমায় অজুহাতের কথা বলছে। তাই অজুহাতের কথা শিখলি কোত্থেকে? দাদুর কথা শুনে ভ্যাবলাই মাথা চুলকালো, বলল, বাহ, চমৎকার। তোরা সব কটা ফাঁকিবাজের দল বলে কি আমাকেও তোদের মতো ভাবিস না, কি বলতো? না না দাদু, তোমার এইরকম আমরা মোটেও ভাবি না। এই ভ্যাবলাইয়ের কথা ছাড়ো তো, ও নিজে কি বলে সেটা নিজেও জানে না। নন্টের কথা শুনে দাদু একটু চুপ করে থাকলো, তারপর বলল, কি গল্প শুনবি তোরাই বল। দাদুর কথা শেষ হতে না হতেই নীলু, গুলি আর নন্টে সমবেত স্বরে বলতে লাগলো, ভূতের গল্প শুনবো দাদু। আমিও যদিও কম যাই না,
আমিও সেখানে তাই বলেছিলাম। কিন্তু অন্যদিকে ভ্যাবলাই বেচারা কাঁচুমাচু মুখ করে বলল, দূর, তোরা সবসময় খালি ভূতের গল্প করিস কেন রে? কারণ আমরা তোর মতো ভীতু নয়, বুঝলি? এখন চুপ করে বস, দাদু গল্প বলা শুরু করবে। এরকম শীতের রাতে হ্যারিকেনের আলোয় গোল হয়ে বসে ভূতের গল্প, উফ, একেবারে জমে যাবে। ও দাদু, আপনি শুরু করুন তো। নীলুর কথা শেষ হতে না হতেই ভবানী দাদু ভ্যাবলাইয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, ভয় নেই রে তোর। সত্যি সত্যি ভূত তোর কাছে আসার আগে আমি তাকে মেরে ভাগিয়ে দেব। তবে নীলু ভুল কথা বলেনি। এই পরিবেশে ভূতের গল্প জমবে বেশ। তুই বরং আমার পাশে এসে বস, ভয় লাগবে না আর। দাদুর কথা শুনে ভ্যাবলাই আর এক মুহূর্ত নষ্ট না করে আমায় ডিঙিয়ে দাদুর কোলের কাছে গিয়ে বসলো, একেবারে গা ঘেঁষে। আমি বললাম, নে নে নে, এবার তো আর ভয় করবে না তোর। নাও দাদু, তুমি এবার গল্প শোনাও তো দেখি একটা। দাঁড়া বলছি। তার আগে দরজাটা দিয়ে তো বাইরে থেকে, বড্ড ঠান্ডা হাওয়া আসছে। দাদুর কথা মতো আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করলাম। তারপর নিজের জায়গাতে বসতেই দাদু তাঁর গল্প শুরু করলেন। তো তখন কলকাতায় আমার ডাক্তারির পড়াশোনার মাঝপথে চলছে, আর আমার বয়স ওই 22-23 মতো হবে। কলকাতার হোস্টেলে পড়াশোনা করার দরুন সমবয়সী বন্ধুর সঙ্গে সঙ্গে গুটি কয়েক অসমবয়সী বন্ধুও জুটে গিয়েছিল কপালে। তাদের মধ্যে প্রশান্ত ছিল একেবারে অন্যরকম। সে যেমন শান্ত, নম্র, ভদ্র, তেমনই কোনো অন্যায় হতে দেখলে সেই সবার প্রথমে ঝাঁপিয়ে পড়ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। কলেজেও বেশ নাম ডাক ছিল তার। আমার থেকে বছর খানেকের বড় হলেও কিরকম করে জানি না তার সাথে গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল। প্রশান্তদা ছিলেন বকুলপুরের জমিদার বংশের ছেলে, কিন্তু সে সবার সাথে এমনই সহজভাবে মিশে যেত যে সে জমিদার বংশের ছেলে বলে মনেই হতো না। অবশ্য তার মধ্যে অহংকার না থাকলেও এমন এক ব্যক্তিত্বের অধিকারী ছিল যা দেখে মনে আপনিই সম্ভ্রম জাগে। তাকে একবার ডাক্তারি পড়তে আসার কারণ জিজ্ঞেস করায় বলেছিল সে গ্রামের জমিদারি ছেড়ে ডাক্তারি পড়তে এসেছে যাতে ফিরে গিয়ে গ্রামের দরিদ্র মানুষগুলোর বিনা পয়সায় চিকিৎসা করতে পারে। তাছাড়া ওর আরও একটা ইচ্ছে ছিল, গ্রামে ফিরে বড় একটা হাসপাতাল বানাবে। প্রশান্তদার সাথে মাঝে মাঝেই কথা হতো, সব ব্যাপারেই তার অগাধ জ্ঞান। যার যা সমস্যা হতো তার সমাধান পাওয়ার জন্য ওর কাছেই ছুটে যেত সবাই। ডাক্তারির পরীক্ষা সবে শেষ হয়েছে, হোস্টেলে বসেই একঘেয়েভাবে দিন কাটাচ্ছি। এমন সময় একদিন প্রশান্তদা পরিমরি করে আমার ঘরে এসে বলল, ভবানী, তৈরি হয়ে নে, বেরোতে হবে এক্ষুনি। আমি অবাক হয়ে বললাম, বেরোবো মানে কোথায় যাব এখন? প্রশান্তদা অধৈর্য গলায় বলল, আরে বাবা, আমার বাড়ি যাবি। আজ আমার বাড়ি বকুলপুর যাচ্ছি, তোকেও সাথে করে নিয়ে যাব। আর বেশি কিছু প্রশ্ন করিস না, তাতেই তৈরি হয়ে নে। এক্ষুনি সন্ধে নামবে, আমাদের তার আগেই বেরোতে হবে। নে চটপট তৈরি হয়ে নে, বাকি কথা সব পথে যেতে যেতে বলবো, কেমন? কথাগুলো বলেই প্রশান্তদা যেমন ঝড়ের গতিতে ঘরে প্রবেশ করেছিল তেমনই ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। প্রশান্তদার কাণ্ড দেখে আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে রইলাম। তারপর বেরোনোর জন্য দ্রুত তৈরি হয়ে নিলাম। হাতের কাছে পড়ে থাকা কয়েকটা জামা ব্যাগে ঢুকিয়ে বাড়ির সামনের রাস্তায় গিয়ে দাঁড়ালাম। পুজোর শেষে সবে বাতাসে একটু হিমেল হাওয়া বইতে শুরু করেছে। সন্ধেটাও যেন ঝুপ করে নেমে আসছে পৃথিবীর বুকে। প্রায় মিনিট খানেক রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, এমন সময় কখন যে প্রশান্তদা আমার পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কিরে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিস নাকি আমার জন্য? প্রশান্তদার কথায় চমকে উঠে পেছনে তাকিয়ে দেখি
সে অলস ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি বললাম, ও তুমি? তাই বলো, আর একটু হলে ভয় পাইয়ে দিয়েছিলে। তা আজ হঠাৎ করে এই সময় বাড়ি ফেরার জন্য এত জরুরি তলব কিসের? তোমার বাড়িতে কিছু বিপদ আপদ হয়েছে নাকি? আমার কথায় প্রশান্তদা ভুরু কুঁচকে বলল, চল হাঁটতে হাঁটতে বলছি, সন্ধে 6টার সময় ট্রেন আছে একটা, ওটা ধরতে হবে। ওটা ছেড়ে চলে গেলে সেই আবার 9টায় ট্রেন। চ চ চ তাড়াতাড়ি চ। বেশ, চলো। এই বলে দুজনে রাস্তা ধরে হাঁটতে লাগলাম স্টেশনের উদ্দেশ্যে। তখন তো আর এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, তাই মাইলের পর মাইল হেঁটেই যেতে হতো। যাই হোক, স্টেশনে পৌঁছে টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করতেই নির্ধারিত ট্রেন আসতে উঠে বসলাম দুজনে। সারা রাস্তা নানা ধরনের কথা বললেও ঠিক কী কারণে জানি না, তবে প্রশান্তদার কাছে বারবার বাড়ি ফেরার কারণ জানতে চাইলেই কথাটা এড়িয়ে যাচ্ছিল। আমিও ব্যাপারটা বুঝতে পেরে আর বলার জন্য জোর করিনি। সন্ধ্যের মুখে স্টেশন চত্বরের ভিড় ছাড়িয়ে ট্রেন যখন চলতে শুরু করল, তখন প্রশান্তদা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে বলল, অবাক হচ্ছিস না এরকম 7 তাড়াতাড়ি তৈরি হয়ে বেরোতে বলার জন্য? আসলে কদিন ধরে বাড়ি থেকে চিঠি আসছে, মা লিখে পাঠিয়েছে গ্রামের মধ্যে নাকি ভৌতিক কাণ্ড কারখানা চলতে শুরু করেছে। বাড়িতেও কিছুদিন ধরে অপ্রাকৃতিক ঘটনা ঘটে চলেছে। যদিও আমার এই বিষয়ে বিশ্বাস নেই, কিন্তু পরপর মায়ের এতগুলো চিঠি পেয়ে আর আমার মনে ভরসা পাচ্ছি না, বুঝলি? তাই আমার মনে হলো সত্যি হোক বা মিথ্যে হোক, একবার বাড়ি থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখা উচিত। তাছাড়াও বাবারও বয়স হয়েছে, একা একা সব দিকটা সামলে উঠতে পারবেন না। কাকা থেকেও তো এক প্রকার নেই বললেই চলে, উনি ওনার পুজো আচ্ছা নিয়েই পড়ে থাকেন। আমি গেলে বাবা যদি একটু মনে বল পান। আর তুই বলেছিলিস না তোর জমিদার বাড়ি ঘোরার অনেক দিনের ইচ্ছা, তাই তোকেও সঙ্গে নিয়ে এলাম আর কি। তাছাড়া সত্যি সত্যি যদি ওখানে অপ্রাকৃতিক কিছু হয়ে থাকে, তাহলে সেই ঘটনাটাও তোর স্বচক্ষে দেখা উচিত। এক ঢিলে দুপাখি মারার অবস্থা বলতে পারিস। কথাগুলো বলে মৃদু শব্দ করে হেসে উঠল প্রশান্তদা। সত্যি বলতে প্রশান্তদা কথাটা ভুল কিছু বলেনি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল জমিদার বাড়িতে থাকার। সেটা যদি এইভাবে পূর্ণ হয় তাতে আমার অসুবিধার কিছু নেই, কিন্তু দাদার বলা পুরো বিষয়টা তখনও আমার কাছে অস্পষ্ট। তাই ব্যাপারটা বোধগম্য করতে জিজ্ঞাসা করলাম, কীরকম অপ্রাকৃত বিষয় মানে ঠিক কী ঘটছে একটু বলবে? আমার কথায় প্রশান্তদা নড়ে চড়ে উঠে সোজা হয়ে বসে বলল, মা লিখেছেন যে গ্রামের মধ্যে কয়েকটা বাচ্চা নাকি নীল দিঘির জলে ডুবে মারা গেছে। সেই সাথে রাতে নাকি গ্রামের মধ্যে বাচ্চার কান্নাও শোনা যাচ্ছে। আর ওই কান্নার শব্দ শুনে যেই বাইরে গিয়েছে তাকেই নাকি পরের দিন মৃত অবস্থায় দিঘির পাড়ে পাওয়া গেছে। আমাদের বাড়িতেও নাকি নানা ধরনের অলৌকিক কাণ্ড ঘটছে। যেমন মা সহ বাড়ির সবাই সেদিন বাড়ির মধ্যে একজোড়া রক্তমাখা পায়ের ছাপ লক্ষ্য করেছে, অথচ আমাদের বাড়িতে ছোট সদস্য কেউ নেই। তারপর ধর মাঝে মাঝে ওদের মনে হয় ছোট কেউ একজন বাড়ির বউয়ের আঁচল ধরে টানছে। এরকমই হয়তো আরও ঘটনা ঘটেছে, কিন্তু মা অত বেশি ঘটনার বিবরণ দেয়নি। সেটা ওখানে গেলেই জানতে পারবো। প্রশান্তদার কথাগুলো শুনে মনটা কেমন যেন করে উঠল। অবশ্য দাদা সব কিছুর বাস্তবিক দিক আমার কাছে বেশ ভালোভাবে ব্যাখ্যা করলো বটে, তবে কতগুলো বাচ্চার পর পর একইভাবে মৃত্যুর বিষয়টা কেমন যেন গোলমেলে লাগলো আমার কাছে। কিন্তু সেসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করে নিজের মনেই উত্তর খুঁজতে লাগলাম। আমাদের কথার মাঝেই ট্রেন তার নিজের গতিবেগ বাড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে গন্তব্যের দিকে। রাত হওয়ার দরুন আমাদের কামরাটা বেশ ফাঁকাই ছিল। চলন্ত ট্রেনের জানলা দিয়ে হু হু করে
শীতল বাতাস প্রবেশ করে চোখে মুখে ঝাপটা দিয়ে শরীরের কাঁপ ধরিয়ে দিচ্ছে বারবার। ব্যাপারটা অবশ্য মন্দ লাগছিল না। কি মনে হতে জানলার আরেকটু কাছে সরে গিয়ে জানলায় চোখ রাখলাম। অবশ্য বাইরের একরাশ কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। রাতে ট্রেনে যাতায়াতের এই এক কুফল, কিছুতেই বাইরের একের পর এক পরিবর্তনশীল সুন্দর পরিবেশের দৃশ্য চোখের দৃষ্টি দিয়ে আস্বাদন করা যায় না। বাইরের দৃশ্য চাক্ষুষ করতে না পেরে এক প্রকার মন ভার করে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসলাম। মনে পড়ে গেল ছোটবেলায় এই ট্রেনে চড়া নিয়ে মনের মধ্যে কত উত্তেজনা পুষে রাখতাম, কিন্তু সেসব দিন অনেক আগেই চলে গেছে। এখন আর কোনো কিছুতেই আগের মতো উত্তেজনা অনুভূত হয় না। সময়ের সাথে সাথে পরিবর্তনটা বোধহয় স্বাভাবিকভাবেই হয়। হাজার ভাবনা চিন্তার মধ্যে ট্রেনের দুলুনিতে কখন যে চোখ দুটো বন্ধ হয়ে এসেছে বুঝতে পারিনি। ঘুমটা থেকে থেকে একটু গাঢ় হয়েছে। এমন সময় গোঙানির আওয়াজ শুনে চমকে উঠে চোখ মেলে দেখি প্রশান্তদা ঘুমের মধ্যে বিড়বিড় করে কিছু বলছে, আর সেই সাথে অদৃশ্য কোনো বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। ঘুমের ঘোরে প্রথমে ব্যাপারটা ঠিকমতো ঠাউর করতে না পারলেও প্রশান্তদাকে ওই অবস্থা থেকে বের করে আনার জন্য আমি এক মুহূর্ত দেরি না করে বসা থেকে উঠে গিয়ে দাদার কাছে ঝুঁকে পড়ে ওর কাঁধ দুটো শক্ত করে ধরে বেশ কয়েকবার ঝাঁকিয়ে ওর নাম ধরে ডাকতে চমক ভাঙার মতো চমকে উঠে প্রশান্তদা বিস্ফারিত নয়নে আমার দিকে তাকিয়ে হাঁপাতে লাগলো। কি হলো প্রশান্তদা, এরকম করছো কেন? কোনো দুঃস্বপ্ন দেখলে নাকি? তার শরীরটা তখনও ভয় থরথর করে কেঁপে চলেছে। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা, নাকের পাটা দুটো অতিরিক্ত উত্তেজনায় দ্রুত উঠছে নামছে। তার দৃষ্টি জানলা পেরিয়ে অন্ধকারের অতলের মধ্যে দিয়ে গিয়ে কি যেন একটা খুঁজে চলেছে। আমি ওকে শান্ত করতে করতে বললাম, ঠিক আছে, এখন কিছু বলতে হবে না তোমাকে। তুমি সব ভাবনা ছেড়ে আগে শান্ত হও। এই দেখো না, আমি তো আছি তোমার সঙ্গে, ভয় পাওয়ার কিছু নেই। বলছি, একটু মুখে চোখে জল দেবে? দেখো ভালো লাগবে, শরীরটাও সতেজ হবে। আমার কথায় প্রশান্তদা হাতে করে জল নিয়ে চোখে মুখে ঝাপটা দিয়ে চুপ করে বসে রইল। এরকম নিশ্চুপভাবে কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, কি গো, আগে থেকে শরীরটা সুস্থ বোধ হচ্ছে তো, নাকি আরেকটু জল দেবে? আমার কথায় প্রশান্তদা তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে ক্ষীণ গলায় বলল, না না, এখন ঠিক আছে। আসলে হঠাৎ করে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। তা ঘুমের মধ্যে আমায় এমন ছটপট করতে দেখে তুই মনে হয় ভয় পেয়ে গেছিলিস না রে? হ্যাঁ? প্রশান্তদার কথায় আমি মাথা নেড়ে বললাম, ভয় নয়, তবে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। এত রাতে নির্জন ট্রেনে তোমার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে কোথায় ছুটতাম বলো তো? সারা জায়গাটাও তো আমার অপরিচিত। আচ্ছা, তোমার হঠাৎ করে কি হলো বলো তো? এরকম করছিলে কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছিলে নাকি? রে, মনে হচ্ছিল আমার একটা বাচ্চা মেয়ে হাত ধরে আমার জলের অতল গভীরে অন্ধকারের মধ্যে দিয়ে কোথাও একটা নিয়ে যাচ্ছিল, আর কেঁদে কেঁদে কিছু একটা বলার চেষ্টা করছিল। কিন্তু ওই জলের গভীরে গিয়ে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, অথচ সে দিব্যি হেঁটে চলেছিল জলের মধ্যে দিয়ে। বাচ্চা মেয়ে? হ্যাঁ রে, বাচ্চা মেয়ে, কিন্তু আমি ওর মুখটা স্পষ্ট দেখতে পাইনি। ও কেঁদে কেঁদে আমায় কিছু বলার চেষ্টা করছিল জানিস, কিন্তু আমি নিজেকে বাঁচাতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে বুঝতে পারিনি ও কি বলার চেষ্টা করছিল। আচ্ছা তুই বলতো, ব্যাপারটা কি পুরো কাকতালীয় না সত্যি কিছু? হ্যাঁ? প্রশান্তদার কথা শেষ হওয়ার আগেই আমি বললাম, না না, সেরকম কিছু না। আসলে বাড়ি থেকে চিঠি পাওয়ার পর তুমি এই সমস্ত নিয়ে একটু বেশি ভাবছো, তাই তুমি এরকম অদ্ভুত স্বপ্ন দেখছো। সমস্তটাই তোমার মনের কল্পনা, বই আর কিছু নয়। এখন তুমি আর এসব আজগুবি চিন্তা করে নিজের শরীরটাকে কষ্ট দিও না, বুঝলে? শান্ত মনে চোখ বন্ধ করে একটু বসে থাকো, দেখবে
ভালো লাগবে। আমার কথায় প্রশান্তদা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে চুপ করে বসে রইল। অন্ধকারময় এই কামরায় গুটি কয়েক মানুষ নিজেদের মতো ঘুমিয়ে, চারিদিকে যেন মৃত্যুপুরীর মতো নিস্তব্ধতা নেমেছে। হাজারো ভাবনা মাথায় ঘুরপাক খাওয়ায় আমার আর ঘুম এলো না। চুপ করে বসে বসেই আকাশ পাতাল ভাবতে লাগলাম। প্রায় মিনিট 40 পর ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থামতে প্রশান্তদা উঠে ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, চল, গন্তব্যে পৌঁছে গেছি, তাড়াতাড়ি তোর জিনিসপত্র নিয়ে নামতে হবে। প্রশান্তদার কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে আমার একমাত্র সম্বল ব্যাগখানা নিয়ে দাদার পেছন পেছন স্টেশনে নামতে দমকা শীতল হাওয়ার ঝাপটায় কেঁপে উঠলাম। অবশ্য ঠান্ডাটা তখন অবধি জাঁকিয়ে পড়েনি, তবে পরিবেশে শীত শীত ভাব অনুভূত হতে শুরু করেছে। আমি যে সময়ের কথা বলছি সে এখন থেকে প্রায় 9 করে 40 বছর আগের কথা। তখন গ্রামে গঞ্জে 8টা মানেই মাঝরাত, আর আমরা যখন বকুলপুরে গিয়ে পৌঁছেছি তখন প্রায় রাত 10টা বাজে। স্বাভাবিকভাবেই পুরো স্টেশন চত্বর রাতের অন্ধকারে একেবারে ধুধু করছে। ট্রেনটাও বহুক্ষণ আগেই স্টেশন ছেড়ে নিজের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিয়েছে। স্টেশনে কেবল আমি আর প্রশান্তদা চুপ করে দাঁড়িয়ে রয়েছি। আমি ব্যাগ থেকে টর্চটা বের করে জ্বালতে রেল লাইনের পাশে ঝোপের মধ্যে দিয়ে কি যেন একটা দৌড়ে গিয়ে নিজেকে আড়াল করে নিল। আমি সেই দিকে টর্চের আলো ফেলে কয়েকবার দেখার চেষ্টা করলেও ঝোপঝাড় ছাড়া বেশি কিছু চোখে পড়ল না। আমায় অমন উঁকি ঝুঁকি মারতে দেখে প্রশান্তদা বলল, ওদিকে ওরকম টর্চ জেলে কি দেখছিস তুই? মনে হলো কিছু একটা দৌড়ে গেল ওখান দিয়ে। আমার কথায় প্রশান্তদা হেসে উঠে বলল, ও এই ব্যাপার, আরে বড় ভাম হবে হয়তো। গ্রামের রাত হলেই রাস্তাঘাটে ওদের আনাগোনা বেড়ে যায়, ওদের মধ্যেই কোনো একটা ভাম হয়তো রাত দুপুরবেলা বেরিয়েছে খাবারের খোঁজ করতে, কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে ভয়ত ঝোপঝাড়ের মধ্যে লুকিয়েছে। ওসব বাদ দে, এখন চল, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, বড্ড খিদে পেয়েছে। সে কখন দুপুর 2টোয় খাবার পেটে পড়েছে, তারপর থেকে তো ছোটাছুটি করতে করতেই সময় চলে গেল। তাছাড়া এই অন্ধকারে ফাঁকা স্টেশনে দুজনে একা দাঁড়িয়ে থাকাটাও ঠিক হবে না। গ্রামে যা সব হচ্ছে শুনলাম, তার পেছনে চোর ডাকাতেরও হাত থাকতে পারে, বুঝলি? আর এখানে দাঁড়ানো ঠিক হবে না, চল চল সামনের পথ ধরি, চ চ চ চ। প্রশান্তদার কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে সামনের দিকে পা বাড়ালাম। কি মনে হতে একবার পেছন ঘুরে আবার ঝোপের মধ্যে টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম। দেখলাম একজোড়া ঝাপসা চোখ ঝোপের মধ্যে দিয়ে এই দিকেই তাকিয়ে আছে। হয়তো এক্ষুনি তার চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়বে গাল বেয়ে। আমায় দাঁড়িয়ে পড়তে দেখে প্রশান্তদা আমার কাঁধে হাত দিয়ে বলল, কিরে দাঁড়িয়ে পড়লি কেন আবার? চল, পিছনের দিকে আলো না দেখিয়ে সামনের দিকে রাস্তার টর্চের আলো দেখা দেখি। এখানে আবার সাপেরও ভয় বেশি, চল দেখি। প্রশান্তদার কথা কানে গেলেও আমার মনের মধ্যে তখনও সেই দুটো চোখেরই ছবি ভেসে উঠছে। মনে হচ্ছিল কান্না ভেজা চোখ দুটো যেন বারবার কিছু একটা বলতে চাইছে। কিন্তু আমার এই সব ভাবনা আরো বেশি মাথাচাড়া দিয়ে ওঠার আগে দাদা বলল, কাল সকালে আবার বাড়িতে পুজো আছে, বুঝলি? সত্যনারায়ণ ঠাকুরের পুজো হবে, বাড়ির মঙ্গলের জন্য। অনেক কাজ, টুরো শান্তির জো নেই। নে নে, পা চালা দেখি। স্টেশন থেকে বেরিয়ে মেঠো পথ ধরে এগিয়ে চললাম প্রশান্তদার বাড়ির দিকে। রাতের অন্ধকারে গ্রামের পরিবেশটা ঠিকভাবে বোঝার উপায় নেই। এখানে এসেছি যখন তখন 2-4 দিন থাকবো ভেবেই আর অতটা কৌতূহলী না হয়ে চুপচাপ প্রশান্তদার পেছন পেছন হাঁটতে লাগলাম। চারপাশের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ প্রশান্তদা সামনের দিকে তাকিয়ে কারোর একটা উদ্দেশ্যে চেঁচিয়ে উঠে বলল, এই মিনি, তুই এত রাতে এখানে কি করছিস রে, একা একা? হ্যাঁ, তোর সাহসের যে বড় বার হয়েছে দেখছি। কিরে, অমন মুখ করে রেখেছিস কেন? কিছু হয়েছে?
আর তোর গায়ের জামাটাও তো একেবারে ভিজে জব জব করছে। কিরে কিছু বল, মুখে বোবা হয়ে গেলে নাকি তুই? অমন ফ্যাল ফ্যাল করে চেয়ে আছিস যে? আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো উত্তর দে। প্রশান্তদা সামনে দাঁড়িয়ে কাকে কথাগুলো বলছে দেখার জন্য সামনে এগিয়ে যেতে প্রশান্তদা আমার হাত থেকে টর্চটা নিয়ে সামনের পথে আলো ফেলতেই বিস্ময়ে চাপা স্বরে বলল, কি হলো? কোথায় গেল মেয়েটা? এই তো এখানে দাঁড়িয়ে ছিল, এক্ষুনি কোথায় চলে গেল? এই ভবানী, তুই দেখেছিস ওকে? হ্যাঁ? আমি অবাক হয়ে বললাম, কার কথা বলছো তুমি? আর এই অন্ধকারের মধ্যে তুমি কাকেই বা দেখতে পেলে বলো তো? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। অথচ তুমি তখন থেকে অন্ধকারের মধ্যে ওইদিকে চেয়ে কী সব বলে যাচ্ছ। এই মাঝরাতে খিদের চোটে ভুলভাল দেখছো নাকি? আমার কথায় প্রশান্তদা মুখে চুকচুক শব্দ করে টর্চের আলো এদিক ওদিক ফেলে চারপাশটা দেখতে লাগলো ভালো করে। তারপর বলল, তোর চোখগুলো গেছে বুঝলি? চোখের সামনে একটা জলজান্ত বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল, তুই বলছিস কাউকে দেখতে পাসনি? ই আবার কি কথা? কিন্তু মেয়েটা এইটুকুনি সময়ের মধ্যে কোথায় চলে গেল বলতো? মিনি, ওই মিনি, কোথায় গেলি রে? সামনে আয় বলছি। আচ্ছা বাবা, ভয় পেতে হবে না, আমি বকবো না তোকে, তুই আমার কাছে আয়। এই মিনি, মিনি, এই অন্ধকারের মধ্যে কোথায় কি সাপ খোপ আছে তার ঠিক নেই। এই মিনি, কোথায় গেলি রে? আয় বলছি। প্রশান্তদা এই জনহীন পরিবেশে কাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছে সত্যি বুঝতে পারলাম না। কারণ ওই অন্ধকার নিশুতি রাতে যেখানে বড় মানুষরা ঘরে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমুচ্ছে, সেখানে একটা বাচ্চা মেয়ে একলা এই রাত দুপুরে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। সেটা বড়ই অস্বাভাবিক ব্যাপার। তার বাড়ির লোকজন নিশ্চয়ই তাকে একা একা ছেড়ে দেবে না এই আঁধার রাতে। মনে মনে ভাবলাম সবটাই প্রশান্তদার চোখের ভুল। কিন্তু আমি এখন কিছু বলতে গেলে পাছে আরও রেগে যায়, তাই বললাম, বুঝলে প্রশান্তদা, আমার মনে হয় সে তোমার ভয় বাড়ি চলে গেছে। এখন আমাদেরও বাড়ির দিকেই রওনা দেওয়া উচিত। কিন্তু যাকে খুঁজছো তার নাম কি? তোমাদের প্রতিবেশী হয় নাকি? আমার কথা শুনে প্রশান্তদা স্থির হয়ে দাঁড়িয়ে বলল, না না, প্রতিবেশী নয়, আসলে মিনি হচ্ছে আমার বাড়ির মাসি, মানে কুসুম মাসির মেয়ে। মাসি বহুদিন হলো আমাদের বাড়িতেই কাজ করেন। মিনি হওয়ার পরই ওনার স্বামী কোনো এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে বাবা ওদেরকে আমাদের বাড়িতেই আশ্রয় দিয়েছেন। মিনি মেয়েটা বড্ড চঞ্চল, তবে পড়াশোনায় কিন্তু বেশ ভালো। আমি বাড়ি ফিরলে ওর আনন্দে একদম উচ্চতার শিখরে পৌঁছে যায়। কিন্তু এখন যে ঘটনাটা ঠিক কি ঘটলো আমি কিছুতে বুঝতে পারলাম না, জানিস? এই অন্ধকারে মেয়েটা আবার কোথায় একা একা চলে গেল? ঠিক আছে, তুমি অত বেশি চিন্তা করো না। মিনি নিশ্চয়ই এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে। বাড়ি ছাড়া এত রাতে আর কোথায় বা সে যাবে বলো? চিন্তা করো না, এসব ভাবনা মন থেকে সরিয়ে দাও। এখন চলো বাড়িতে যাই। আমার কথা শুনে প্রশান্তদা সম্মতি জানালেও বেশ কিছুক্ষণ টর্চের আলো এদিক ওদিক ফেলে চারপাশটা লক্ষ্য করে সেরকম কিছু দেখতে না পেয়ে হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই ঠিকই বলেছিস, মিনি মনে হয় এতক্ষণে আমার ভয়ে বাড়ি পৌঁছে গেছে। কিন্তু বাড়ির এতগুলো মানুষের দৃষ্টি এড়িয়ে এত রাতে ও বেরোলো কি করে? তাছাড়া রাতে তো বাড়ির সদর দরজা সব বন্ধই থাকে। তাহলে মেয়েটা বেরোলো কি করে বলতো? কথাগুলো আমায় বলতে বলতেই নিজের মনের মধ্যে উত্তরগুলো খোঁজার চেষ্টা করতে লাগলো প্রশান্তদা। অবশ্য আমার মন থেকে সন্দেহ তখনও দূর হয়নি। এত রাতে একটা বাচ্চা মেয়ের এই নির্জন স্থানে উপস্থিতি বড়ই অস্বাভাবিক। যদিও আমি তাকে দেখতে পাইনি, শুধুই দাদা দেখতে পেয়েছে। তাছাড়া এইটুকু সময়ের মধ্যে হঠাৎ অন্ধকারের মাঝে মেয়েটার অদৃশ্য হয়ে যাওয়াটাও বেশ অদ্ভুত ব্যাপার। আমার ভাবনার মাঝেই প্রশান্তদা বলল, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই বুঝলি। বাড়ি ফিরে সবাইকে জিজ্ঞেস করতে হবে এত রাতে মেয়েটা এখানে একা একা কী করছিল। সত্যি বাড়ির মানুষগুলো কি করে যে এত দায়িত্বহীন হয়ে পড়লো কে জানে। চল বাড়ি চল।
ব্যাপারটা যে ঠিক কি ঘটলো আমি নিজেও বুঝতে পারলাম না। তাছাড়া এতটা পথ অতিক্রম করে এসে এই সব নিয়ে ভাবতেও আর ভালো লাগছিল না। তাই চুপচাপ প্রশান্তদার পেছন পেছন বাড়ির দিকে রওনা দিলাম। প্রশান্তদা অবশ্য নিজের মনেই নানা ধরনের কথা বলে চলেছিল, আমি শুধু হ্যাঁ না করে উত্তর দিচ্ছিলাম। আসলে ওই মুহূর্তে ঠিক কি বলা উচিত আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না। মিনিট খানেক হাঁটার পর একটা বিশাল বড় লোহার গেটের সামনে এসে আমরা দাঁড়ালাম দুজনে। অন্ধকারের মধ্যে লোহার গেটের অবয়ব দেখে বুঝলাম ভেতরের বাড়ির আভিজাত্য কিরকম হতে পারে। অন্ধকারের মধ্যেও বুঝতে পারছিলাম বাড়িটা দৈত্যের মতো বিশাল চেহারা নিয়ে বিশাল পরিমাণ জায়গা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লোহার গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির চারপাশটা লক্ষ্য করছি। এমন সময় প্রশান্তদা গেটের একেবারে সামনে গিয়ে লোহার রডে মুখ ঠেকিয়ে চাপা গলায় বেশ কয়েকবার পাঁচু কাকা বলে ডাক দিতে একজন মধ্যবয়স্ক লোক হাতে লণ্ঠন নিয়ে গেটের আলোয় একগুচ্ছ চাবির মাঝখান থেকে একটা চাবি বের করে তালার মধ্যে প্রবেশ করিয়ে এদিক ওদিক ঘুরিয়ে বিশাল আকৃতির তালাখানা খুলে গেট পেরিয়ে আমাদের প্রবেশ করতে বলে। দাদা বাবু, তুমি এসেছ? গিন্নিমা কবে থেকে তোমার আসার অপেক্ষায় দিন গুনছে। আজকে বিকালেও তো তোমার কথা ভেবে কান্নাকাটি করছিল। তা তুমি যে আসবে কই আগে থেকে তো জানাওনি। জানালে গিন্নিমা অত কান্নাকাটি করতো নি। দেখো দেখি আমার কাণ্ড কারখানা। তুমি সেই সুদূর কলকাতা থেকে এতটা পথ অতিক্রম করে এসেছ, আমি কি না তোমার বাইরে দাঁড় করিয়ে রেখে রাজ্যের কথা বার বুনছিলাম। না না, আর আটকে রাখা যাব না। তুমি যাও, ঘরে যাও। উনি কথাগুলো বলে লণ্ঠনটা আরেকটু উঁচিয়ে ধরতেই প্রশান্তদার পেছনে আমায় চুপটি করে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, ও বাবা, তোমার পিছনে ওটা আবার কে দাঁড়িয়ে রয়েছে? বলি, ও তোমার সাথে এসেছে নাকি? হ্যাঁ গো বাচু কাকা, ও ভবানী আমার কলেজেই পড়ে। আমি একা একা ফিরছিলাম, তাই ভাবলাম ওকেও নিয়ে আসি। কিন্তু তুমি এতক্ষণ না ঘুমিয়ে কি করছিলে শুনি? হ্যাঁ, একবার ডাকতেই যে সাড়া দিয়ে দিলে। রাত 11টা বাজতে চললো যে, তোমার চোখে কি এখনো ঘুম আসেনি? হ্যাঁ, আর ঘুম? গ্রামে বাড়িতে একটার পর একটা যা সব ঘটনা ঘটে চলেছে, তাতে করে আর শান্তিতে ঘুমাবার জো নেই। মানুষ সারাক্ষণ ভয়ে ভয়ে রয়েছে। এই বুঝে কিছু একটা অঘটন ঘটল। সন্ধ্যের পর থেকে তো মানুষজন সব নিজেদের ঘর বন্দি করে ঠাকুরের নাম জপ করতে থাকে, যাতে বিপদ থেকে মুক্তি পেতে পারে। যত যাই হোক না কেন, যত দরকারি কাজ পড়ে থাক না কেন, সন্ধ্যার পর গ্রামের কোনো একটা মানুষকে কিছুতেই তুমি ঘর থেকে বের করতে পারবে না। আর সেখানে তোমরা দুজন এতখানি পথ অন্ধকারের মধ্যে হেঁটে এসেছ। ভগবানের অশেষ কৃপায় তোমরা যে ঠিকঠাকভাবে পৌঁছে গেছো, এই অনেক। চলো, এখানে দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলো, অনেক রাত হয়েছে। এখন হাত মুখ ধুয়ে কিছু একটা মুখে দিয়ে ঘুমিয়ে যেও। এতটা পথ এসেছো, ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই দুজনে, তাই না? হ্যাঁ, সে একটু হয়েছে বটে, কিন্তু তখন থেকে কি এত বিপদের কথা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি যে বলছো গ্রামে সবাই সন্ধে হলে ঘরে খিল দিয়ে ঠাকুর নাম জপ করতে শুরু করে, তাহলে মিনি এত রাতে অন্ধকারের মধ্যে নির্জন রাস্তায় ভিজে জামা গায়ে কী করছিল শুনি? হ্যাঁ, তুমি তো একটু দেখবে বলো, গেটের তালাটাও তো ঠিক করে দিয়ে রাখবে। এই অন্ধকারের মধ্যে মিনির যদি ভালো মন্দ কিছু হয়ে যেত, তাহলে কুসুম মাসিকে কি জবাব দিতাম বলো তো? যাই হোক, ছাড়ো এসব। আমি যাই দেখি মেয়েটা আমার ভয়ে কোথায় গিয়ে মুখ লুকিয়ে বসে রয়েছে। প্রশান্তদা এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করতেই দেখলাম পাঁচুদা অবাক চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। অন্ধকারের মধ্যে লণ্ঠনের কাঁপা হলদেটে আলোয় দেখলাম ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওনার টির টির করে কাঁপতে থাকা ঠোঁট দুটো কিছু বলার জন্য ফাঁক হওয়ার আগেই জলে ঝপাত করে কিছু একটা পড়ার শব্দে তিনজনেই চমকে উঠলাম।
কয়েক মুহূর্ত তিনজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে একে অপরের মনের ভাব বোঝার ব্যর্থ চেষ্টা করে শেষ পর্যন্ত প্রশান্তদা যখন টর্চ হাতে শব্দের উৎস অনুসরণ করে সেদিকে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে পাঁচু কাকা কাঁপা কাঁপা গলাটাকে যতটা সম্ভব স্বাভাবিক করে বলল, ওইদিকে এখন কোথায় যাচ্ছ দাদাবাবু? ওইদিকে এত রাতে যাবার দরকার নাই। তুমি আর তোমার বন্ধু এখন বাড়ির ভিতরে চলো। কিন্তু পুকুর পাড়ে জলের মধ্যে কিছু একটা পড়ার শব্দ হলো যে, তুমি শুনতে পাওনি শব্দটা? কিরে ভবানী, তুই শুনতে পেয়েছিস? হ্যাঁ? আমি উত্তর না দিয়ে কেবল মাথা নেড়ে সম্মতি জানালাম। এত রাতে জলের মধ্যে অমন শব্দ কি করে হলো সেটা জানার জন্য আমার মনেও কৌতূহল হচ্ছিল। এই গ্রামে আসার পর থেকেই একটার পর একটা এমন ঘটনা ঘটে চলেছে যে তার ব্যাখ্যা পাওয়া বড় কঠিন হয়ে পড়েছে। তাছাড়া তখন স্টেশন থেকে বেরিয়ে প্রশান্তদা এই অন্ধকারের মধ্যে মিনি বলে যে মেয়েটিকে দেখেছিল, সেই মেয়েটি যদি এই বাড়িতেই থাকে তাহলে সে গেট পেরিয়ে বেরোলো কি করে? কারণ গেটে তো ওরকম একটা আস্ত বড় তালা লাগানো ছিল, তার চাবিটাও তো পাঁচু কাকার কাছেই রাখা থাকে। তাহলে মেয়েটা বেরোলো কোথা দিয়ে? মনের মধ্যে এই প্রশ্নটা কাঁটার মতো বিদ্ধে থাকলেও পরে মনে হলো এত বড় বাড়ির মধ্যে বাইরে যাওয়ার জন্য নিশ্চয়ই অন্য কোনো রাস্তা রয়েছে, আর সেখান দিয়েই হয়তো মেয়েটা বাইরে বেরিয়েছে। এই সমস্ত ভাবনার মাঝে পাঁচু কাকা বলল, ও তোমরা কি শুনেছো ভগবানই জানেন। আমার মনে হয় এই পুকুর পাড়ে নারকেল গাছ থেকে হয়তো নারকেল জলে পড়েই অমন শব্দ হয়েছে। কিন্তু কিছু এসব না করে তোমরা দুজনে এবার ঘরে চলো তো। এসে থেকে শুধু দাঁড়িয়ে একটার পর একটা কথা বলছো, আর একটাও কথা নয়, বাকি যা কথা আছে কাল সকালে বলো, কেমন? পাঁচু কাকার কথা শুনে আর কথা বাড়ালো না প্রশান্তদা। আমায় সাথে নিয়ে নিঃশব্দে বড় উঠোন পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করল। রাত হয়ে যাওয়ার দরুন বাড়ির সকলে ঘুমোচ্ছে। পাঁচু কাকা কয়েকবার প্রশান্তদার মা অর্থাৎ কাকিমাকে ডাক দেওয়ার কথা বললে প্রশান্তদা বলল, তারা দরকার নেই কাকা, তার থেকে বাড়িতে যা কিছু খাবার আছে সেটা বরং তুমি আজ আমাদের দিয়ে দাও, আমরা দুজনে চালিয়ে নেব। শুধু শুধু সবাইকে ডেকে এত রাতে তুলে বিরক্ত করা ঠিক হবে না। অতঃপর প্রশান্তদার কথা মতো পাঁচু কাকা আমাদের জন্য খাবার আনতে গেল। আমরা দুজনে কল ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে হাত পা মেলে একটু বসতে কাকা দুটো পাত্রে মুড়ি বাতাসা এনে আমাদের হাতে দিয়ে ভীত কণ্ঠে বলল, গিন্নিমা যখন জানতে পারবেন তোমরা রাতে এসে শুধু শুকনো মুড়ি বাতাসা খেয়েছ, তখন আমাকেই বকবেন। তুমিও যে কি করো না দাদাবাবু। পাঁচু কাকার কথায় প্রশান্তদা হেসে বলল, না না, মা কিছু আনতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা বলছি কি, শোনো না, কুসুম মাসি কি এখন অন্য ঘরে থাকে? ওদের ঘরটা দেখলাম তালা দেওয়া, তাই কোন ঘরে থাকে এখন ওরা? হ্যাঁ, তাহলে একবার গিয়ে মিনিকে দেখে আসতাম। মেয়েটা এত রাতে ওখানে কি করছিল কে জানে। প্রশান্তদার কথা শুনতেই দেখলাম পাঁচু কাকার মুখ থেকে হাসির রেখা সরে গিয়ে আবার ফুটে উঠেছে সেই ভীতি আর বিষণ্ণতা। তারপর আমতা আমতা করে বলল, অনেক রাত হয়েছে দাদাবাবু, তোমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। এতটা পথ এসেছো, ক্লান্ত হয়ে পড়েছো নিশ্চয়ই। এখন এসব কথা বাদ দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও। কাল সকালে যার সাথে ইচ্ছা দেখা করো, যা কথা বলার আছে বলো, তবে আজ আর না। হ্যাঁ? পাঁচু কাকার কথায় প্রশান্তদা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। মিনি আর কুসুম মাসির কথা উঠতেই পাঁচু কাকা কেন যে বারবার প্রসঙ্গ বদলে নিচ্ছে আমি নিজেও বুঝলাম না। কিছুক্ষণ থেমে প্রশান্তদা পাঁচু কাকার উদ্দেশ্যে বলল, আচ্ছা তবে তোমরা খেয়ে নিয়ে দৌড় দিয়ে ঘুমিয়ে যাও, কেমন? আর বলছি, যে কোনো কিছু শব্দ পেলে বা কেউ ডাকলে
দরজা খুলতে যেওনি, কেমন? যাই হয়ে যাক না কেন, সকালের আগেই ঘর থেকে দুজনে একদমই বেরোবে না। আমিও যাই এখন। হ্যাঁ। এই বলে পাঁচু কাকা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা দুজনে তখন ওনার শেষের বলা কথাগুলো ভেবে চলেছি। এর মধ্যে প্রশান্তদা বলল, বুঝলি ভবানী, পাঁচু কাকা কিছু একটা লুকোচ্ছে আমার থেকে। কেমন খাপছাড়া ভাবে কথাগুলো বলে গেল। আর তাছাড়া তখন মিনির কথা বলতো কেমন যেন এড়িয়ে গেল। দেখলি তো এদের যে কি হয়েছে কে জানে। কাল মায়ের থেকে পুরো ব্যাপারটা ভালো করে জানতে হবে, বুঝলি। তবে এখন আপাতত ঘুমটাই দরকার। প্রশান্তদা কথাটা খুব ভুল কিছু বলেনি। আসার পর থেকে পাঁচুদার খাপছাড়া কথা শুনে আমার মনেও খানিক সন্দেহ তৈরি হয়েছে, কিন্তু সেসব বিষয় নিয়ে বেশি ভাবার অবকাশ বা শক্তি কোনোটাই আমাদের মধ্যে আর অবশিষ্ট নেই। তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে নরম গদির বিছানায় গা এলিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। রাত তখন কতটা গভীর ঠিক মনে নেই, তবে ঘুমের মধ্যে মনে হলো কোনো বাচ্চা একঘেয়ে স্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। প্রথমে ঘুমের মধ্যে ব্যাপারটা নিছক কল্পনা বলে উড়িয়ে দিলেও সময়ের সাথে সাথে কান্নার শব্দ বাড়তে লাগলো। ভয়ে চমকে উঠে বসলাম বিছানার উপর। ঘরের মধ্যে তখন ঘুটঘুটে অন্ধকার। টিমটিম করে জ্বলতে থাকা লণ্ঠনটা বোধহয় বহুক্ষণ আগেই নিভে গেছে। শুধু তেলের হালকা একটা গন্ধ ছড়িয়ে রয়েছে ঘর জুড়ে। ঘরের দক্ষিণের খোলা জানালার ফাঁক দিয়ে এক টুকরো চাঁদের আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। সেই আলোর বিচ্ছুরণে দেখলাম আমার পাশে প্রশান্তদা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমের মধ্যে শোনা সেই কান্নার শব্দটা তখনও একভাবে ভেসে আসছে। বুঝলাম ব্যাপারটা নিছক আমার ঘুমের মধ্যে কল্পনা নয়। একবার ভাবলাম প্রশান্তদাকে ডেকে তুলে ব্যাপারটা বলি। তারপর কি মনে করে একাই আস্তে আস্তে বিছানা থেকে নেমে টেবিল থেকে টর্চ নিয়ে নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। রাতের অন্ধকারে এই বাড়িতে আসায় কোন দিকে কি আছে সেসব আমার কিছুই জানা নেই। শুধু কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। অত বড় বাড়ির মধ্যে অন্ধকারে পিনপতন নীরবতায় ভয় আমার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দটা স্পষ্টভাবে আমার কান পর্যন্ত আসছিল। এই শীতে পরিবেশেও ভয় আতঙ্কে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছিল। বারবার মনে হচ্ছিল পেছনে কেউ একজন ছায়ার মতো আমার সাথে তাল মিলিয়ে হেঁটে চলেছে। তার উষ্ণ নিঃশ্বাস আমার কাঁধের উপর আছড়ে পড়ছে। কিছুক্ষণ দোনোমনো করে শেষ পর্যন্ত মনের ভেতর এক রাস সাহস সঞ্চয় করে যেই পিছন ফিরে দেখতে যাব, কিন্তু তার আগেই কোথা থেকে একটা কালো বেড়াল শব্দ করে দৌড়ে এসে আমার পায়ের উপর দিয়ে লাফিয়ে গিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেল। আচমকা ঘটনাটা ঘটায় আমি ভয়ে চিৎকার করে উঠতেই একটা বাচ্চা মেয়ে খিলখিল শব্দ করে হেসে উঠে আমার সামনে এসে বলল, আমার মিনিকে দেখে ভয় পেলে বুঝি? ভয় পেও না, ও তোমার কিচ্ছু করবে না গো, ও খুব ভালো। তুমি মিনিকে একটু আদর করবে, দেখবে ও তোমাকে অনেক ভালোবাসবে। জানো তো, মিনি সেই ছোট থেকেই আমাদের বাড়িতে আছে, কিন্তু কোনোদিনও কারোর কিচ্ছু ক্ষতি করেনি। তাও ছোট কাকাই কেন যে মিনিকে... আরে আরে, তুমি হঠাৎ কাঁদতে শুরু করলে কেন? এই তো হেসে হেসে কথা বলছিলে। আমার কথায় মেয়েটি কাঁদতে কাঁদতে সামনের একটা দরজার দিকে নির্দেশ করলো। ছোট কাকা আমার মিনিকে
ওই ঘরে আটকে রেখেছে। ওকে কতদিন ধরে কিচ্ছু খেতে দেয়নি। আমি কত করে বললাম ওকে ছেড়ে দিতে, কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না জানো। আমার দাদা ভাই একবার আসুক, আমি সব বলবো দাদা ভাইকে। আমি জানি দাদা ভাই আমার সব কথা শুনবে আর ছোট কাকাইকেও বকে দেবে। আমারও যে খুব কষ্ট হয়, আমি কিছুতেই ভালো করে নিঃশ্বাস নিতে পারি না অত জলের মধ্যে। মনে হয় দম আটকে আসবে। সেদিন সবাইকে কত করে ডাকার চেষ্টা করলাম, কিন্তু কেউ আমার ডাক শুনতেই পায়নি। আসলে সবাই তো ঘুমিয়ে পড়েছিল তখন। আচ্ছা, তুমি আমার সাথে এক জায়গায় যাবে? সত্যি বলতে মেয়েটা শুরু থেকে যেসব কথা বলে চলেছে তার বিন্দু বিসর্গ আমি বুঝতে পারিনি। জল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, সব কি পাগলের প্রলাপ বকে চলেছে তা মেয়েটাই জানে। তবে তার শেষের প্রশ্নটা শুনে খানিক চমকে উঠলাম। সে না হয় যাচ্ছি, কিন্তু তোমার নাম কি? আর এত রাতে এখানে ঘুরেই বা বেড়াচ্ছ কেন? ঘুমোবে না তুমি? আমার নাম মিনতি গো, কিন্তু বাড়ির সবাই আমাকে মিনি বলেই ডাকে। মেয়েটির নাম শুনে চমকে উঠলাম। মিনি। মনে পড়ল স্টেশন থেকে ফেরার পথের মাঝে এই মিনি নাম ধরেই প্রশান্তদা তখন কথাগুলো বলছিল। তার মানে এই মেয়েটাই তখন ওখানে ছিল। এত রাতে এইটুকু একটা মেয়ে না ঘুমিয়ে চারিদিকে ঘুরে বেড়ানোর ব্যাপারটা তো মোটেও ঠিক নয়। তাই মেয়েটাকে একটু শাসন করার ভঙ্গিতে গম্ভীর গলায় বললাম, সবই তো বুঝলাম মিনি, কিন্তু এত রাতে না ঘুমিয়ে তুমি এখানে কি করছো? যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। কাল সকালে উঠে না হয় তোমার সব কথা আমি শুনবো। তো তোমার মা ঘুম থেকে উঠে হঠাৎ তোমায় দেখতে না পেলে চিন্তা করবে। আর তাছাড়া রাতের বেলা একা একা ঘোরাঘুরি করা একেবারেই ভালো না। যাও গিয়ে শুয়ে পড়ো, কাল সকালে তোমার সাথে আমি কথা বলবো। নাহলে ওরা তোমায় ধরে নিয়ে যাবে, তারপর অন্ধকারের মধ্যে আটকে রাখবে। আমার কথায় মিনি খিলখিলিয়ে হেসে উঠে বলল, তুমি তো জানো না, এই রাতটাই তো আমাদের ঘুরে বেড়ানোর জন্য একদম ঠিক সময়। কেউ আমাদের কোথাও ধরে নিয়ে যাবে না। সবাই এই সময় ঘুমিয়ে যায়, শুধু আমরা কয়েকজন জেগে থাকি, গল্প করি, খেলা করি। দিনের আলোয় আমাদের কষ্ট হয় গো খুব, তখন যে আমাদের ঘুমের সময়। মিনির এই খাপ ছাড়া কথাগুলো বুঝতে না পেরে ধমক দিয়ে বললাম, তখন থেকে কি সব বলে যাচ্ছ তুমি? এত রাতে তোর খেলাধুলো করার সময়? এখন যদি খেলার সময় হয় তাহলে ঘুমানোর সময় কখন? চলো তোমার মায়ের কাছে দিয়ে আসি। উনি উঠে পড়লে তোমাকে খুঁজে না পেয়ে চিন্তা করবে। আর এটুকু তো পুচকি মেয়ে তুমি, তারপর মুখে বড় বড় কথা। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি বলছি গো তোমায়। আমার যে বড় কষ্ট হয়, কিন্তু আমার ডাক শুনে কেউ আসে না। মিনির মুখ চোখ দেখে মনে হলো ওর বয়স ওই 7-8 বছরের মতো হবে। গায়ের রংটা একটু চাপা, চুলগুলো ঝুঁটি করে মাথার উপর বাঁধা, চোখ মুখ জুড়ে একটা মিষ্টি হাসির সাথে কেমন একটা বিষণ্ণতার ছাপ। চোখ দুটো যেন অনেক কিছু বলতে চাইছে। আমি গাম্ভীর্য ভাব ছেড়ে ধীর গলায় বললাম, তুমি এত রাতে স্টেশনের ওই রাস্তায় কি করছিলে? আর প্রশান্তদা তোমাকে যে তখন অত করে ডাকছিল, তুমি সাড়া না দিয়ে চলে এলে কেন? গ্রামের এই অন্ধকার রাস্তায় একা একা ঘুরতে ভয় লাগে না তোমার? যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত, পরের বার থেকে আর এরকম করবে না, বুঝলে? সবাই চিন্তা করবে। আমার কথা শুনে মিনি মিষ্টি হাসি হেসে মাথা নাড়ল। ঠিক আছে, আমি সব কথা শুনবো, কিন্তু তার আগে তুমি আমার সাথে চলো, তোমায় কিছু দেখাবো।
তবে ভয় পেও না যেন। কথাগুলো বলেই আমার কাছে এগিয়ে এসে হুট করে তার দু হাতের মাঝে আমার হাতখানা ধরতেই শরীরের মধ্যে শীতল শিহরণ বয়ে গেল। ওর হাত দুটো বরফের মতো হিম শীতল। আমি ওর হাতের মাঝে থাকা আমার হাতটার দিকে তাকিয়ে বললাম, তোমার হাত দুটো এমন ঠান্ডা কেন? রাত দুপুরে জল নিয়ে খেলা করছিলে নাকি? আমার কথায় মিনি হেসে বলল, উফ, অনেক কথা বলো তো তুমি। চুপ করে আমার সাথে চলোই না। সব কিছু দেখার পর তুমি নিজেই সব জানতে পেরে যাবে। সত্যি তুমি যে কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তবে কোথায় নিয়ে যাবে বলছিলে, চলো সেখানে নিয়ে চলো, দেখি কি জানতে পারি সেখানে গিয়ে। আমার কথায় সম্মতি জানিয়ে মিনি অন্ধকারের মধ্যে আমার হাত ধরে এগিয়ে যেতে লাগলো। বাড়ির মধ্যে বড় দালান পেরিয়ে একটা দরজার সামনে দাঁড়ালো মিনি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, এই দরজাটা খুলে দাও তো, শিকল পর্যন্ত আমার হাত যায় না। আমার হাতটা তখনও মিনির হাতের মধ্যে আবদ্ধ। সময়ের সাথে সাথে মনে হচ্ছিল ওর হাতের শীতলতাটাও ধীরে ধীরে বাড়ছে। মিনিকে সে কথা বললে মিনি উত্তর না দিয়ে আবার দরজা খোলার জন্য ইশারা করল। আমিও আর কিছু না বলে মিনির কথা মতো দরজা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ঝাপটা মারল। বিকট গন্ধে আমার নাড়ি ভুড়ি পাকিয়ে উঠে আসার অবস্থা। আমি নাকে চাপা দিয়ে বললাম, ইস, এই মিনি কোথায় নিয়ে এলি বলতো? কি বাজে গন্ধ! কি হলো, দাঁড়িয়ে পড়লে যে এখানে? চলো ভিতরে চলো, সামনের দিকে ফিরে তাকাও। মিনির কথায় সামনের দিকে তাকাতে ভয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। ঘরের ভেতরের অন্ধকারের মধ্যে যেখানে সরু হয়ে আমার টর্চের আলোটা পড়েছে, সেখানে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তার চোখ মুখ পুরো ফ্যাকাশে, পায়ে একটা বড় ইঁট দড়ি দিয়ে বাঁধা, আর তার কোলে একটা কালো বিড়াল। বিড়ালটার মাথা নিচের দিকে হেলে পড়েছে, আর মাথা থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। আমি বিস্ফারিত নয়নে সেদিকে তাকিয়ে আছি, কারণ মেয়েটা আর কেউ না, মিনি নিজে। তার হাসি মুখটায় ধীরে ধীরে বিষাদের ছায়া নেমে আসছে। চোখ দুটো কান্নায় ভাসা ভাসা হয়ে রয়েছে। সে আমার দিকে তাকিয়ে নিরন্তরভাবে কিছু বলে চলেছে, কিন্তু তার একটা শব্দ আমার কান পর্যন্ত এসে পৌঁছচ্ছে না। এই অস্বাভাবিক ভয়াবহ ঘটনার রেশ সইতে না পেরে কখন যে জ্ঞান হারিয়েছে মনে নেই। ঘুমের মধ্যে দূর থেকে হট্টগোল আর চিৎকারের শব্দে যখন একটু একটু করে চোখ মেলে তাকাচ্ছি, তখন সামনে থেকে আসা তীব্র আলোর ঝলকানিতে আবার চোখ বন্ধ করে নিয়ে মনে মনে নিজের অবস্থান সম্পর্কে বোঝার চেষ্টা করছি। এমন সময় পাশ থেকে মৃদু স্বরে কেউ একজন আমার নাম ধরে ডাকছে। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখি প্রশান্ত দা উদ্বিগ্ন নয়নে আমার দিকে তাকিয়ে আছে। আমার চোখ মেলে তাকাতে দেখে বলল, কিরে, ঠিক আছিস তো তুই? শরীর ঠিক লাগছে তো এখন? আমি কিছু বললাম না, কেবল মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তারপর ধীরে ধীরে চারপাশটা লক্ষ্য করে নিজের অবস্থান বোঝার চেষ্টা করছি। এমন সময় একটা মহিলা আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো বাবা? শরীর সুস্থ আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? ওনার কথায় দ্রুত মাথা নাড়িয়ে বললাম, না না, কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি। কালই তুমি আমাদের বাড়িতে এলে, আর কালই এরকমভাবে অসুস্থ হয়ে পড়লে। আচ্ছা, কাল রাতে তুমি ঘরের বাইরে কি করছিলে বলো তো?
অবশ্য তোমরা দুজনে কাল রাতে সবার ঘুমের মাঝে কখন যে বাড়িতে এসেছো সেটাও আমরা কেউ বুঝতে পারিনি। কিন্তু প্রশান্ত, তুই তো ছিলি ওর সাথে, একটু দেখে রাখবি না ওকে? যদি ছেলেটার ভালো মন্দ কিছু একটা হয়ে যেত তখন? তোকে তো আমি চিঠিতে লিখেছিলাম গ্রামে আমাদের বাড়িতে কি সব ঘটনা ঘটে চলেছে, তারপরও তুই ওকে নিয়ে কি করতে সন্ধ্যার ট্রেনে ফিরলি বলতো? দুজনে যদি বিপদের মুখে পড়তি তাহলে কে বাঁচাতে যেত অত রাতে? আহা মা, তুমি শান্ত হও, একটু শান্ত হও। ভবানী তো এখন চোখ মিলে তাকিয়েছে, ওকে একটু বিশ্রাম নিতে দাও, তারপর না হয় সব কথা হবে। আর নিচে তো পুজো শুরু হয়ে যাবে, তুমি বরং ওখানেই যাও। আমি ভবানীকে নিয়ে একটু পরেই নিচে যাচ্ছি। তুমি বেশি চিন্তা করে আবার শরীর অসুস্থ করো না। আর হ্যাঁ, বাবাকে বলো ওনার সাথে আমার কিছু কথা আছে। প্রশান্তদার কথায় বুঝলাম মহিলাটি প্রশান্তদার মা। প্রশান্তদার কথা শুনে কাকিমা একইভাবে শান্ত গলায় বলল, তুই আর কি বুঝবি মায়ের জ্বালা? আমি তো আর এমনি এমনি চিন্তা করছি না। ছেলেটা সারা রাত এই ঘরের বাইরে জ্ঞান হারিয়ে পড়েছিল, অথচ তুই নিজে ঘরের মধ্যে নিশ্চিন্তে ঘুমিয়েছিলিস। প্রশান্তদার মায়ের কথায় অবাক হয়ে গেলাম। মনে পড়ে গেল কাল রাতের সমস্ত ঘটনা। আমি ধীর গলায় জিজ্ঞেস করলাম, আমি ঘরের বাইরে জ্ঞান হারিয়ে পড়েছিলাম? কিন্তু আমি তো... সরলা, সরলা, ও তুমি এখানে? যাও, নিচে যাও, পুজোর ওখানে তোমায় ডাকছেন ঠাকুর মশাই। পুজো এক্ষুনি শুরু হবে। আমার কথার মাঝে কথাগুলো বলতে বলতে ঘরে প্রবেশ করলেন একটি মাঝবয়সী ভদ্রলোক। ওনার পরনে সাদা ধুতি পাঞ্জাবি, চুলটা পরিপাটি করে আঁচড়ানো, আর মুখে এক গাম্ভীর্য। কি হলো? যাও, তোমায় নিচে ডাকছে যে। কিন্তু ভবানী যে... তোমার চিন্তা করার দরকার নেই, আমি আছি এখানে। তুমি নিশ্চিন্ত মনে নিচে যাও। ওনার কথায় খানিক আশ্বস্ত হয়ে কাকিমা আমার মাথায় আবার হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি একটু বিশ্রাম নাও, তারপর প্রশান্তের সাথে নিচে এসো। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বা প্রশান্তকে বলো। লজ্জা পেও না যেন, এটাকে নিজের বাড়ি বলেই মনে করো। আমি এখন যাই, নিচে পুজো শুরু হবে, আর আপনি এখানেই থাকুন এখন। আমি আসি। ওনার কথায় পুরুষটি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর আমার দিকে ফিরে বলল, এখন শরীর ঠিক আছে তো তোমার? ও, আগে নিজের পরিচয়টা দিই। আমি প্রশান্তর বাবা সুকান্ত। আমি হেসে মাথা নাড়িয়ে বললাম, আমি 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 এখন ঠিক আছি, কিন্তু এখানে এসেই আপনাদের বড় চিন্তায় ফেলে দিলাম মনে হয়। আমার জন্য আপনারা সকলে ব্যস্ত হয়ে পড়েছেন। তারপর আপনাদের বাড়িতেও আজ পুজো রয়েছে, আপনারা সেখানে না গিয়ে এখানে বসে রয়েছেন। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার কথায় প্রশান্ত তার বাবা মাথা নাড়িয়ে বললেন, না না, এখানে ক্ষমা করার কথা কোথা থেকে আসছে? তুমি যে ঠিক আছো এটাই আমাদের কাছে অনেক বড়। কিন্তু কাল রাতে তুমি ঘরের বাইরে কি করছিলে বলো তো? তুমি কি কাউকে দেখেছো বা কারোর ডাক শুনেছিলে? ওনার কথায় কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আসলে কাল রাতে ঘুমের মধ্যে একটা বাচ্চার কান্নার শব্দ পেয়ে বাইরে বেরিয়ে দেখি মিনি দাঁড়িয়ে রয়েছে। আমার কথা শুনে সুকান্ত বাবু অস্ফুটে বলল, মিনি? মিনি কি করে সম্ভব? মিনি? তুই মিনিকে চিনলি কি করে? তুই তো আগে মিনিকে দেখিসনি। তাহলে তাহলে বুঝলি কি করে যে ওটাই মিনি? হ্যাঁ, না না, মিনিকে আমি আগে দেখিনি, কিন্তু কাল যখন মিনি নিজের নাম বলল তখন বুঝতে পারলাম তুমি ওই মিনির কথাই আমায় বলছিলে। তাছাড়া ও তোমার কথা বলছিল, কিন্তু তারপর কি বলো? তারপর কি হয়েছে? এরপর কাল রাতের একটার পর একটা ঘটনা বলতে লাগলাম দুজনকে। দুজনে বিস্মিত নয়নে আমার দিকে তাকিয়ে পুরো ঘটনা শুনল। আমার কথা শেষ হতে কাকু বলল,
আজ সকালে তোমায় ওরকম জ্ঞান হারিয়ে পড়ে থাকতে দেখেই বুঝেছিলাম এরকমই কিছু একটা ঘটনা ঘটেছে। কাকুর কথা শুনে প্রশান্তদা রেগে উঠল। তার মানে বাবা তুমি সব জানতে এসব মিনিরই দুষ্টুমি, তাই তো? মেয়েটা দেখছি এখন বড় দুষ্টুমি করছে। তোমরা কেউ ওকে শাসন করো না বলেই না ও ওরকম বার হয়েছে, জানো তো। আর সকালে ওর কথা জিজ্ঞেস করলাম তোমায়, কিন্তু তুমি তো কোনো উত্তরই দিলে না। আর তাছাড়া কুসুম মাসিকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল দুজনে সকাল সকাল? হ্যাঁ, প্রশান্তদার কথায় কাকু দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা আর কেউ নেই। কাকুর মুখে কথাটা শুনে আমি আর প্রশান্তদা দুজনেই প্রায় অস্ফুটে চিৎকার করে উঠলাম। প্রশান্তদা বসা থেকে উঠে দাঁড়িয়ে কাকুর সামনে গিয়ে বলল, এসব কি বলছো বাবা? মিনি আর কুসুম মাসি নেই মানে? ওরা কোথায়? কি হয়েছে ওদের? চুপ করে থেকো না বাবা, বলো ওদের কি হয়েছে। দিন 20 আগে অনেক বেলা হয়ে গেলেও কুসুম আর মিনি ঘর থেকে বেরোচ্ছিল না বলে ওর মা ওদের ঘরে ডাকতে গিয়ে দেখে কুসুম আত্মহত্যা করেছে। মিনির কালো বেড়ালটা মাথা থ্যাতলানো অবস্থায় কুসুমের পাশেই পড়েছিল। আর মিনির কি হলো বাবা? ও ঠিক আছে তো, নাকি ও মাসির মতো? না না, মিনির কিছু হয়নি। তবে সেদিনের পর থেকে মিনিকে খুঁজে পাওয়া যায়নি। গ্রামের প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তবে মাঝে মাঝে রাত হলে ঘরের বাইরে মিনির কান্নার শব্দ শুনতে পাই। আমি বেশ কয়েকবার কান্নার শব্দ অনুসরণ করে মিনির কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত কাউকে দেখতে পাইনি। তোরা হয়তো বললে বিশ্বাস করবি না, এই ঘটনা মানে কুসুমের মৃত্যু আর মিনির হারিয়ে যাওয়ার পর থেকেই গ্রামে আর আমাদের বাড়িতে নানা রকমের অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু হয়েছে। তোর ছোট কাকা তো মাঝে মাঝেই নাকি মিনিকে আর কুসুমকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওরা নাকি তোর ছোট কাকার দিকে তাকিয়ে হাসতে থাকে। তোর কাকা তো ভয়ে ভয়ে একেবারে শুকিয়ে গেছে। এতদিন ধরে সাধু সন্ন্যাসীদের সঙ্গে থেকে যা শিখেছে তার সবটা কাজে লাগিয়ে নিজেকে ওদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে। এ তো শুধু আমাদের বাড়ির কথা, গ্রামের মানুষেরাও নাকি কদিন ধরে নীলদিঘির ঘাটের পাড়ে বসে একটা বাচ্চা মেয়েকে কাঁদতে দেখছে। তার কোলের মাঝে ধরা থাকে একটা ছোট্ট কালো বিড়াল। তবে মেয়েটির কাছে আজ পর্যন্ত যারাই গেছে তারা কেউ জীবিত ফেরেনি। সকলেই নীলদিঘির জলে ডুবে মরেছে। এছাড়াও গ্রামের বাচ্চারা সন্ধ্যাবেলা ঘরের বাইরে ওদের কোনো বন্ধুকে দেখতে পেয়ে খেলার জন্যে বাড়ির বাইরে চলে যাচ্ছে, আর তারপরে দিনে একইভাবে তাদের মৃতদেহটা নীলদিঘির জলে ভেসে উঠছে। এইভাবে কটা দিনের মধ্যে একের পর এক গ্রামে কত মানুষের যে মৃত্যু হয়েছে তার ঠিক নেই। এসব আটকাতে গ্রামে কত যে পাহারা বসিয়েছি তার ঠিক নেই, কিন্তু ফলাফল সেই শূন্য। বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। এটাও জানি না কবে আবার সব আগের মতো ঠিক হবে। ভগবান করুক সব যেন শীঘ্র ঠিক হয়ে যায়। কিন্তু বাবা, আমি যে সেদিন মিনিকে নিজের চোখের সামনে দেখেছি ভিজে অবস্থায়, আর ভবানীও তো কাল মিনিকে এই বাড়িতেই দেখেছে। তাহলে এসব কি করে, কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। প্রশান্তদার কথার মাঝে আমি বললাম,
কাল মিনি জলের ভেতর দম বন্ধ হয়ে আসার কথা কিছু বলছিল জানো, কিন্তু তখন আমি ওর দুষ্টুমি ভেবে সেসব কথায় বেশি পাত্তা দিইনি। কিন্তু এখন তো মনে হচ্ছে। আমার কথা শেষ হওয়ার আগেই নিচ থেকে চিৎকার ভেসে আসতে তিনজনের চমকে উঠলাম। তবে আওয়াজের উৎস বুঝে দ্রুত নিচে পুজোর জায়গায় যাওয়ার জন্য পা বাড়ালাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশান্তদা বলল, হ্যাঁ, ছোট কাকার গলা না? কিন্তু কাকা অমন চিৎকার করছে কেন? জানি না রে, হঠাৎ কি হলো বুঝতে পারলাম না। তাড়াতাড়ি নিচে চল, ওখানে গেলে বুঝতে পারবো। কাকুর কথা মতো দ্রুত পা চালিয়ে নিচে নামতে দেখলাম চোখের আগুন নিভে গিয়ে তা থেকে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে। পুজো উপলক্ষে বাড়িতে আসা সকল মানুষ আর ব্রাহ্মণরা বাড়ির এক কোণে দাঁড়িয়ে প্রশান্তদার ছোট কাকার দিকে বিস্মিত নয়নে চেয়ে রয়েছে। কাকিমা নিজেও ভয় পেয়ে অন্য একজন মহিলার হাত ধরে ভীত মুখে বসে রয়েছেন। ভিড় সরিয়ে সামনে গিয়ে দেখলাম প্রশান্তদার কাকা মেঝেতে পড়ে ছটফট করছে। ওনার সারা শরীরে ফুটে উঠেছে রক্তের বিন্দু বিন্দু কণা। ক্ষতগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন নখ দিয়ে ওনাকে ক্ষত বিক্ষত করছে। ওনার এমন অবস্থা দেখে আমি আর প্রশান্তদা দৌড়ে গিয়ে ওনাকে তুলতে যাব, তখনই প্রবল কিছুর সাথে ধাক্কা খেয়ে দুজনে ছিটকে পড়লাম। আরও একবার ওঠার চেষ্টা করতে গেলে সেই একইভাবে ছিটকে পড়লাম দুজনে। প্রশান্তদার কাকা তখনও গুঙিয়ে চলেছে আর বারে বারে একটা স্থানের দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে চলেছে। ব্যাপারটা যে মোটেও স্বাভাবিক নয় তা ভালো করেই বুঝলাম। সুকান্তবাবু ধপ করে মেঝেতে বসে পড়লেন। ওনার চোখে মুখে অবিশ্বাসের ছাপ। কাকিমা স্তব্ধ হয়ে এক দৃষ্টে চেয়ে রয়েছেন ছোট কাকার ক্ষত বিক্ষত দেহের দিকে। প্রশান্তদার মুখের দিকে তাকিয়ে দেখলাম রাগের চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে, আর বাকি সকলে বিস্ময়ে আর ভীত নয়নে ওনার দিকে তাকিয়ে রয়েছেন। এরপর ধীরে ধীরে ওনার শরীরে ছটফটানি বাড়তে লাগলো। সেই সাথে বাড়তে লাগলো ওনার গোঙানির শব্দ। যত যাই হোক, একটা মানুষকে চোখের সামনে তো কষ্ট পেতে দেখতে পারি না। তাই আমি আর প্রশান্তদা আবারও ছোট কাকার কাছে যাওয়ার চেষ্টা করতেই আগের মতো ছিটকে দূরে গিয়ে পড়লাম। সময়ের সাথে সাথে ওনার ছটফটানির গতিবেগ কমে গিয়ে দেহটা একেবারে স্থির হয়ে নেতিয়ে পড়ল। কাকু এতক্ষণ সমস্তটা স্তব্ধ হয়ে দেখলেও এখন ছুটে গিয়ে ছোট কাকার দেহের সামনে বসে নিঃশব্দে এক ফোঁটা চোখের জল ফেললেন। তার মাঝেই ঘরের একটা দিকে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে এসে দুটো অবয়ব ফুটে উঠল। একটা বউ আর অন্যটা একটা বাচ্চা। তাদের মুখ স্পষ্ট না হলেও মনে মনে বুঝতে পারছিলাম তারা কারা। এর মধ্যে প্রশান্তদা ধীর পায়ে সেই অন্ধকারের দিকে এগিয়ে গিয়ে বলল, মিনি, কুসুম মাসি, তোমরা এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আলোয় আসো না। এমিনি, তুই এদিকে আয়, তুই দেখবি, চল, তোর জন্য কত কি এনেছি। কিরে, দেখবি না? এমিনি। না দাদা ভাই, আমি যে এবার এখান থেকে মুক্তি চাই। জলের মধ্যে বড় কষ্ট হয় আমার। তুমি যদি আমায় ভালোবাসো তাহলে এখান থেকে আমায় মুক্তি দাও দাদা ভাই। কিন্তু কোথা থেকে তোর মুক্তি চাই বল? কোথায় তোর কষ্ট হচ্ছে বল? নীল দিঘির জলে। কথাটা বলি আস্তে আস্তে অন্ধকারের সাথে দুটো অবয়ব মিলিয়ে গিয়ে আবার আগের মতো আলোয় ভরে যেতে লাগলো ঘরখানা। এরপর ওই দিনই গ্রামের কয়েকজন জেলেকে জলে নামিয়ে গোটা পুকুর তন্ন তন্ন করে খুঁজে মিনির পচা গলা দেহটা তুলে এনে সমস্ত নিয়ম দাহ কার্য সম্পন্ন হলো। দাহ কার্য শেষ হতে মুখ ফিরিয়ে আনমনে সামনে তাকাতে দেখলাম মিনি হাসি মুখ নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ধীরে ধীরে চিতার আগুনের ধোঁয়ার সাথে তার অবয়বটা মিলিয়ে যেতে লাগলো। এই গ্রামে আসার পর থেকে এখনো পর্যন্ত সমস্ত ঘটনাগুলো ভেবে
একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে তাকাতে দেখলাম প্রশান্তদা সজল চোখে সামনের দিকে দাঁড়িয়ে আছে। ওর কাঁধে হাত রাখতে ডুকরে কেঁদে উঠে বলল, মেঠাজ শান্তি পেল। বড্ড কষ্ট পেয়েছে। আমি প্রশান্তদাকে শান্ত করতে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলাম। আর যাই হোক, প্রশান্তদার কথা এটুকু বুঝেছিলাম, মিনিকে বড্ড বেশি ভালোবাসত দাদা। আচ্ছা দাদু, মিনির দাহর পর ওই গ্রামে কেউ মারা গেছিল বা অস্বাভাবিক কিছু ঘটেছিল কি? না, মিনির দাহর পর আর কোনো অস্বাভাবিক ঘটনা ওই গ্রামে ঘটেনি। সবটাই আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছিল। আচ্ছা, মিনি তো মরে গিয়েছিল, তাও সে কষ্ট পাচ্ছিল কেন? আমাদের শরীরের মৃত্যু হলেও অনেক সময় আত্মার মুক্তি মেলে না। মিনির ক্ষেত্রেও তাই হয়েছিল। ওর দেহটা জলের নিচে পড়ে থাকায়, ওর দাহ কার্য সম্পন্ন না হওয়ায় ওর আত্মার মুক্তি হয়নি। কিন্তু দাহ কার্য সম্পন্ন হওয়ার পর আর ওর হত্যাকারীকে শাস্তি দেওয়ার পর ওর মুক্তি ঘটেছে। লুচির গন্ধ ভেসে আসছে। কাকিমা মনে হচ্ছে লুচি আনছে। গল্পের মাঝে নীলুর কথা শুনে রাগ হলেও ঠিক তখনই নীলুর কথা সত্যি করে মা আর হরিকাকা থালা ভর্তি লুচি নিয়ে ঘরে প্রবেশ করলেন। আমাদের সবার সামনে লুচি আর আলুর দম রাখা হলো। সবাই ভালো করে খাবি, আর কিছু লাগলে বলিস, আমি দিয়ে যাব, লজ্জা পাবি না কেউ। সে নিয়ে তুমি চিন্তা করো না বৌমা, এসব বিষয়ে ওরা একদম পাক্কা। দরকার পড়লে ঠিক চেয়ে নেবে। নে, তোরা বসে কেন, খাওয়া শুরু কর, আরে লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। দাদুর কথায় মা সহ নীলু, ভ্যাবলাই, নন্টে, গুলি আর আমি সবাই মিলে হেসে উঠলাম। মা ঘরের বাইরে যেতে যেতে বলল, কেউ মারপিট করবি না, এখনো অনেক লুচি আছে। এতক্ষণ তোমরা শুনছিলে ইশিকা হাজরার কলমে ভবানী দাদু সিরিজের গল্প মিনি। আজকের গল্প পাঠ তথা বুবাইয়ের চরিত্রে ছিল আর্য। এছাড়া অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, প্রীতম, শঙ্খ, ঋদ্ধি, দিব্যেন্দু, রুবিনা, প্রভাকর। আংশিক গল্প পাঠ, গল্পের সূত্রধার ও ভবানী দাদুর চরিত্রে ছিলাম আমি, সায়ন্তন। এই গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আর্য। গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনের জন্য। আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে আরও একটা দুর্দান্ত গল্পের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।